নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মীন রাশি নিয়ে। আগস্ট মাসের 10 তারিখ থেকে 16 অগাস্ট এই যে সময়টা, এই সময়টা মীন রাশির জাতক জাতিকাদের মূলত 9টি ঘটনা ঘটবেই। এই 9টি ঘটনা 9টি প্রাসঙ্গিকতাকে উল্লেখ করবে। এই 9টি ঘটনা 9টি মানসিকতার দ্বারা প্রভাবিত হবে। এই 9টি ঘটনা মনোবৃত্তি, মনন এবং দৃষ্টিভঙ্গির সক্রিয়তার দ্বারাই কিন্তু প্রভাবিত হবে। কি সেই 9টি ঘটনা, সেই নিয়েই আমার আজকের আলোচনা। 10th অগাস্ট থেকে শুরু করে 16th অগাস্ট মীন রাশির সাপ্তাহিক রাশিফল। আমার আজকের এই আলোচনাটি সম্পূর্ণ রূপে কিন্তু সার্বিক অর্থে বা সার্বিকভাবে কিন্তু আমি প্রেডিক্ট করব, বিশ্লেষণ করব, অ্যানালাইসিস করব। এখন প্রশ্ন আসতেই পারে, সার্বিক মতে বা সার্বিকভাবে বা সার্বিক দিক দিয়ে কেন আমি বিশ্লেষণ করব? তার কারণ, যদি পশ্চিমবঙ্গটাকেই দেখা যায় তাহলে এখানে কয়েক লক্ষ মীন রাশির জাতক জাতিকা আছেন। তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটি মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছক আলাদা। তাই জন্য স্পেসিফিক ভাবে আমি কোনো মতেই আলোচনা করতে পারবো না। স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করানো বাধ্যতামূলক। এখন পশ্চিমবঙ্গের সব অ্যাস্ট্রোলজার বলেন আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কোনজন, কে, আমি জানবো কি করে? একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যখন যাচ্ছি, আমার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, তাহলে 20 বছর আগেকার, 25 বছর আগেকার, 30 বছর আগেকার বা 40 বছর আগেকার, 50 বছর আগেকার গ্রহের যে সিচুয়েশন, অবস্থান, তার দ্বারা ক্যালকুলেট করে যে জন্মছকটি ক্রিয়েট করা হয়েছিল, সেই প্রেডিকশনের মধ্যে দিয়ে আমার আজকের দিনের নেগেটিভিটি, পজিটিভিটি কোনো কিছুই জানা যাবে না। এটা খুব নর্মাল ব্যাপার, এর জন্য খুব একটা শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। সুতরাং জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয়। এই যে জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হচ্ছে এবং এই যে পিওর ম্যাথ, পিওর ক্যালকুলেশন, পিওর সায়েন্সকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, তার পেছনে কিন্তু বেশ কিছু সূত্র কাজ করে।
এই সূত্রের কথা কখনো কোনো মতেই কিন্তু কোনো সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ানো হয় না। এই ফর্মুলার কথা, এই সূত্রের কথা একমাত্র সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পাঠ্যপুস্তকেই কিন্তু রয়েছে। আবার যদি লক্ষ্য করা যায়, আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কোনো কিছুই নেই, সুতরাং অ্যাস্ট্রোলজার বললেন হাতটা দেখি, আমি হাতটা বাড়িয়ে দিলাম। হাত দেখা, হোরা পদ্ধতি, এইগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। অন্য কোনো সাবজেক্ট হলেও হতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। কেন পড়ে না? তার কারণ হাতের রেখা তৈরি হয় নার্ভের দ্বারা, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে হরমোন এবং নার্ভ দুটো এক জিনিস নয়, এটাও কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি। এবং হাত দেখা দ্বারা কখনোই কিন্তু কোনো লগ্ন রাশি নির্ধারণ করা যায় না। সুতরাং অ্যাস্ট্রোলজিক্যাল ছকের মধ্যে, সেটা জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, কালপুরুষ ছক, যে ছকই হোক, যদি লগ্ন রাশি নির্ধারণ না করা যায়, তাহলে কোনো মতেই কিন্তু কোনো ক্যালকুলেটিভ ওয়ের দ্বারা আমরা সিদ্ধান্তে আসতে পারি না বা প্রেডিক্ট করতে পারি না। এটাও আরেকটা দিক। আমাদের যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়েই কিন্তু আমরা 100% অ্যাকুরেট প্রেডিকশন করতে পারি। কালপুরুষ ছক মানে হচ্ছে চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হয়, বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। এখন কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে এক ধরে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে ছকটা ক্রিয়েট করা, এটাকে বলা হয় কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক হচ্ছে, আগেই বললাম, বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। কালপুরুষ ছকের মধ্যে দিয়ে কিন্তু জন্ম ছক ক্রিয়েট করা সম্ভব নয়। গোচরগত, ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে আজকের দিনের প্ল্যানেটরি সিচুয়েশন এবং নাক্ষত্রিক সিচুয়েশন ক্রিয়েট করা হয়, এবং টিল ডেথ, আজকের দিন থেকে টিল ডেথ তার প্রেডিকশন করা সম্ভব। এটাও কিন্তু আমি লাস্ট 7.5 বছর ধরে দেখিয়ে এসছি। এই সবকিছু মাথায় রেখে তবেই কিন্তু আপনি কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে বা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। তার কারণ আপনি প্রেডিকশন করাতে যাচ্ছেন, আপনি কিন্তু সন্ধ্যেবেলায় ওই সান্ধ্য আড্ডা দিতেও যাচ্ছেন না, চায়ের থেকে আড্ডা দিতেও যাচ্ছেন না, গঙ্গার দক্ষিণা বাতাস খেতেও যাচ্ছেন না। জীবনের রেকটিফিকেশনের জন্য যাচ্ছেন, জীবনের প্রতিবন্ধকতা যেটা, সেইগুলোকে ওভারকাম করতে যাচ্ছেন। সুতরাং সিরিয়াস হওয়া ভীষণ প্রয়োজন। আপনারা যদি আমার কাছে আসেন, তাহলে আমার নিয়ম হচ্ছে 3টে নিয়ম আছে। ফার্স্ট, এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয় নিয়ম হচ্ছে, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমেডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমেডি বলে মনে করেন, তারা কখনো আমার কাছে আসবেন না। বা আপনার ছেলেকে, মেয়েকে, ওয়াইফকে, স্বামীকে, মাকে, বাবাকে, আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফরএভারের জন্য ক্লোজড। আর তৃতীয় নিয়ম হচ্ছে, কেবল জানার জন্য আমার কাছে আসবেন না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না। কেন করবেন না? তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার কিন্তু প্রয়োজন পড়ে না।
নেগেটিভ সাইডকে ফাইন্ড আউট করা এবং রেকটিফিকেশন করা মাস্ট 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 জীবনের স্বার্থে, সফলতার স্বার্থে, জয়ের স্বার্থে, আমার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণের স্বার্থে। সুতরাং নেগেটিভিটিটা জানলাম, বাড়ি চলে গেলাম, থাক, ভাগ্যে যা আছে তাই হবে। তিনি না চাইলে একটা পাতা পর্যন্ত হেলে না। ভাগ্যে থাকলে আমার ঘরে এসে অপরচুনিটি ধরা দেবে। এই যে নঙ্গর্থক ফিলোসফিক্যাল কথাবার্তা আমরা যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর পোষণ করে এসছি, পোষণ করে এসছি, লালিত পালিত করে বড় করে তুলেছি, তার ফলেই কিন্তু আমরা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গেছি। তাই জন্যই কিন্তু আমরা ঈশ্বরের কাছে ভিক্ষা করতে যাই, মানত করতে চাই। পাইয়ে দেবার নামে কিন্তু আমরা ঈশ্বরকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তাই জন্যই আমরা কিন্তু জাগ্রত মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে কি করি? অসত্য গাছের চারিপাশে সুগলি বাঁধি, বটবৃক্ষের চারিপাশে সুগলি বাঁধি। আসল কর্মটাই কিন্তু আমরা করি না। বৃত্ত দুর্বাত্তাস্তি উত্তিংত্রায় ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৈতি নত্তা নৈরত্তে ঔরাত্তাই জাইয়াততা কর্তা আনন্দ নিঃসত্তা ব্যথির্তিয়াত্তা। সেরকম সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। Success never comes by day only. It needs hard labor, and hard labor brings confidence to and to achieve the success. এটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। সৌ কর্মুষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি। তাই জন্য আমার কাছে যখন আপনারা আসবেন, আমার চেম্বার ফিস অনেক, সুতরাং আমার কাছে যখন আসবেন তখন কিন্তু এতটাই সিরিয়াস হয়ে আসবেন, যখন আপনাদেরকে আমি নেগেটিভিটি ফাইন্ড আউট করে দিলাম যুদ্ধকালীন তৎপরতায়, বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে অফ করার প্রয়োজন। কেননা জীবনের সাথে কখনো কোনো কম্প্রোমাইজ করা চলে না, কখনোই করা যেতে পারে না। এই নিয়মগুলো মানতে পারলে তবেই আমার কাছে আসবেন, আদারওয়াইজ নট। আমি যদি খুব ভালো মতন মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করি, 10ই আগস্ট থেকে 16th আগস্ট পর্যন্ত, তাহলে 1 নম্বর ঘর মানে কি? স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। আমার অস্তিত্বটা যার উপর দাঁড়িয়ে আছে, তাহলে সেই জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, শনির অবস্থান রয়েছে এবং উচ্চস্থ শনির অবস্থান রয়েছে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের, যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, তাই মীন রাশির জাতক জাতিকারা যারা লিগ্যাল অ্যাক্টিভিটিসে বিলিভ করো, বিশ্বাস করো এবং বৈধ ক্রিয়াকর্ম সম্পূর্ণ করো, এবং যাদের মধ্যে কিন্তু রুলস এন্ড রেগুলেশনস মেনটেন করার প্রবৃত্তি রয়েছে, কমিউনিকেশনের জায়গাটা যাদের খুব ভালো, সাবঅর্ডিনেটদেরকে যারা খুব ভালো মতন হ্যান্ডেল করতে পারো এবং কঠোর কঠিন পরিশ্রম করতে পারো, যে কোনো কাজ করতে গেলে যখন প্রতিবন্ধকতা আসছে তখন থেমে না গিয়ে আত্মসমালোচনা করা, স্ক্রুটিনি করা এবং নেগেটিভ সিচুয়েশনকে ওভারকাম করা, সেগুলো কিন্তু উচ্চস্থ শনি বা পজিটিভ শনি করায়। সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতা তাদেরকে জিততে সাহায্য করবেই করবে। তার কারণ 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 5 নাম্বার ঘরে, সফলতার ঘরে কিন্তু বিরাজমান এবং বুধাদিত্য যোগের আন্ডারে বসে রয়েছে। তাই জন্য এই সময়টা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো, যদি আমি অনৈতিক কাজ না করি, অবৈধ কাজকর্ম না করি, ইনডিসিপ্লিন লাইফ লিড না করি, যদি আমি আমার মুখনিসৃত বাণী, যদি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ না করি বা লুজ টক না করি, এবং যদি আমি যে কোনো প্রতিবন্ধকতায় থেমে না যাই। তার কারণ মাথায় রাখার প্রয়োজন আছে, আমি বেঁচে যদি থাকি তাহলে প্রতিটা পদক্ষেপে প্রতিবন্ধকতা আসবে, সেটাকে ওভারকাম করেই কিন্তু যেতে হবে। মৃত মানুষের কোনো প্রতিবন্ধকতা নেই,
কিন্তু জীবিত মানুষের জীবনে লড়াই, ফাইট, সংঘর্ষ, প্রতিবন্ধকতা ওভারকাম করা, এই সমস্ত কিছু কিন্তু আছেই আছে। এবার যদি খুব ভালো মতন আমি সেকেন্ড হাউসকে লক্ষ্য করি, সেকেন্ড হাউসের জায়গাটা বেশ পজিটিভ। বিশেষ করে কিন্তু অর্থ উপার্জনের জায়গাটা বেশ পজিটিভ, কিন্তু দৃষ্টিভঙ্গির মধ্যে অস্বচ্ছতা বা আমার বোধ, বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্ক যেটাকে সত্য বলে মনে করছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটাকে সত্য বলে মনে করছে না। আমি মনে করছি, এক্সাম্পল দিচ্ছি, জাস্ট এক্সাম্পল, আমি মনে করছি, আমি জানি এবং আমার যুক্তি দিয়ে আমি বুঝতে পারছি যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি সিগারেট আমি খাচ্ছি। আমি বিশ্বাস করছি সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সবকিছু ঠিক, কিন্তু আমার ক্রিয়াকর্মের মধ্যে আমি কিন্তু সেইগুলোকে মানছি না। আমি একটা এক্সাম্পল দিলাম। এর ফলে কি হবে, অর্থ উপার্জনের জায়গাটা ভালো মতন লক্ষ্য করা গেলেও আমি সেটাকে কিন্তু ধরে রাখতে পারবো না, যেহেতু যখন অর্থ আমার হাতে আসতে শুরু করবে আমার চাহিদাও বৃদ্ধি হতে শুরু করবে। আমি বুঝতে পারছি না, আমি মনে করছি আমার প্রয়োজন, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ভুল মানুষকে বিশ্বাস করে ফেলার জায়গা, ওয়েস্ট অফ বিলিফ সিস্টেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই খরচার খাতায় আমার ফিলিংস থেকে শুরু করে আমার অর্থ যেন না চলে যায়, সেই দিকে কিন্তু কসাস এবং কনসাস থাকা বাধ্যতামূলক। আমি যদি 3 নাম্বার ঘরটা দেখি, তাহলে 3 নাম্বার ঘরটা কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং মানসিকতা মনোভাবের মধ্যেই কিন্তু থার্ড হাউস, যেহেতু শুক্রের অবস্থান, শুক্র মানে কি লাক্সারিয়াস লাইফ লিড করা, লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে মানসিকতা মনোভাবের মধ্যে সিচুয়েশন যারা ফেস করছো তারা কিন্তু ওভারকাম করার ক্ষমতা রাখবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লাক সাপোর্ট, সংযোগের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ফাটকা টেন্ডেন্সি থেকেও কিন্তু অপরচুনিটি আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভাতৃ সাপোর্টের জায়গা, ভাই বা বোনের সাপোর্টের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভাই বা বোনের সাথে কোন রকমের আইনত ঝামেলায় জড়িয়ে গেছি, তাহলে কিন্তু তাদেরকে সামনে বসিয়ে সেটাকে আলোচনার মধ্যে দিয়ে সাল্টে নাও, কখনো কোর্ট কেস মামলা মকদ্দমায় যেও না, ফলটা তোমার দিকে আসবে না। 4 নাম্বার ঘরের ইম্প্যাক্ট যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যক্তিগত জীবন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে নেগেটিভ তা নয়, স্বামী স্ত্রীর সম্পর্কটা পজিটিভ, কিন্তু দুজনের মধ্যে যে কোনো একজন মারাত্মক কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট করে চলেছে। এটা যদি লেন্দি প্রসেস হয় তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে ভাঙন চলে আসতে পারে। ফ্যামিলি ফ্রেন্ড হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আত্মীয় স্বজন থেকে, কাছের আত্মীয় থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা গেলেও দূরের আত্মীয় থেকে সেরকম গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। পাড়া পড়শির মধ্যে 2-1 রয়েছে যারা কিন্তু তোমার নামে পিএনপিসি করতে পারে, পরনিন্দা পরচর্চা করতে পারে, তোমাকে নিয়ে স্টোরি বানাতে পারে, কিন্তু তোমার ফেভারে বা তোমার বিপদের দিনে পাশে দাঁড়াবারও মানুষ আছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যারা তোমরা মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস করো, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস করো, ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস। ইললিগাল অ্যাক্টিভিটিস করতে পারো বা কাগজপত্র নাও থাকতে পারে, আইনত ঝামেলায় জড়িয়ে পড়তে পারো, কিন্তু যাদের পার্সোনাল কার রয়েছে তাদের কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, বাহন সুখের জায়গাটা আছে, জীবনে শান্তির জায়গাটা আছে, মাতৃ প্রভাবের জায়গাটা অত্যন্ত, মাতা বা
পিতার জায়গাটা অত্যন্ত প্রভাবিত করবে, কিন্তু তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন যদি তাদের বয়স হয়ে থাকে। হঠাৎ করে ইনসিকিউর জোনে কিন্তু চলে যেতে পারেন। তাদের মনের কথা জানার চেষ্টা করো, তাদের ফিলিংসটা বোঝার চেষ্টা করো, তাদেরকে কখনোই হিট করো না, আঘাত দিও না। কেমন স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যে কোনো একজন মারাত্মক স্যাক্রিফাইস করে চলেছে, এটা ঠিক নয়। তুমি এবং আমি মিলে কিন্তু আমরা হয়। সুতরাং একজন যদি কন্টিনিউ স্যাক্রিফাইস করে চলে, তাহলে সুদূর প্রসারী যে ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, তাহলে সেই রেসপন্সিবিলিটির জায়গাটা কিন্তু খণ্ডিত হয়ে যায়। এখানে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এখন 5 নাম্বার ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। বুধাদিত্যকে টাইপ অফ রাজযোগ বলা হয়। বুধাদিত্য যোগ মানে যেই জায়গাটায় বা যেই ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়, সেই ঘরটাকে ইনক্রিজ করে। তাহলে বুদ্ধির জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, সন্তান ভাগ্যের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, এবং সফলতার ক্ষেত্রের জায়গাটাও কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। শুধু কোন দিক থেকে সাবধান হতে হবে? বুধাদিত্য যোগের আন্ডারে বৃহস্পতিও চলে এসছে, বৃহস্পতির পাওয়ারও বেড়ে গেছে। কিন্তু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে? অনেক অপরচুনিটি চলে আসার জন্য অনেক সময় আমরা হ্যাপাজার্ডলি মুভ করি, স্ক্যাটার্ডলি মুভ করি, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়। কোন অপরচুনিটিটা গ্রহণ করব, কোন অপরচুনিটিটা গ্রহণ করব বুঝে উঠতে পারি না। তখন কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে এবং অন্য কারোর সাহায্য আমি নিচ্ছি, এটা ঠিক নয়। তার কারণ যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, রবি উচ্চস্থ হয়ে রয়েছে চন্দ্রের ঘরে, তখন কিন্তু তোমার দ্বারাই সম্ভব। তখন কিন্তু নিজের উপর আত্মবিশ্বাস রাখা ভীষণ প্রয়োজন। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি এবং আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস চলে আসতে পারে। কেননা সূর্যের উচ্চস্থতা অহংবোধ নিয়ে চলে আসে এবং আমি যেটা করছি সেটা ঠিক করছি, রাজার মানসিকতা নিয়ে চলে আসে। তার ফলে অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা অনেক সময় কিন্তু হারিয়ে যায়। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। সুতরাং বোধ, বুদ্ধি, যুক্তি, আমি যেই যুক্তিটাকে যুক্তিযুক্ত মনে করছি সেটাই আসল। আমি আর অন্য কারোর কথা শুনতে চাই না, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। শুধু এই নেগেটিভিটিকে যদি অফ করে দেওয়া যায় বা এই নেগেটিভ প্রবণতাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলে সফলতা ডেফিনিট ভাবে কিন্তু তোমার জন্য জাস্ট ওয়েট করছে, এটাও কিন্তু বলা যেতে পারে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে। কেন না, কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে তাকে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে রবির ঘরে বসে রয়েছে, রবি বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং এক্সট্রিম লেভেলে কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে। তাহলে কিন্তু 6 নাম্বার ঘরটা পাওয়ারফুল হয়ে গেল। 6 নাম্বার ঘর দ্বারা 1/6 কানেকশন সার্ভিস ক্ষেত্রকে বোঝা যায়। তাহলে যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় এই আজকের দিন 10 তারিখ পড়লো, এই 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। যারা সার্ভিসের পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ, নিজেদেরকে তৈরি করছো, পড়াশোনা করছো, টেরিফিক সময় সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে একত্রীকরণ, চন্দ্র কেতুর একত্রীকরণ, অনেক সময় ভুল সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। রবি যখন 6 নাম্বার ঘরে উচ্চস্থ থাকে তখন শত্রু মারাত্মকভাবে বৃদ্ধি হয়, কিন্তু শত্রুরা কোনো কিছু করতে পারবে না। শত্রুরা একটা কেস উগলাইতে পারবে না, এটা আজকের দিনে লিখে দেওয়া যায়। ঋণ থেকে বেরিয়ে আসার জায়গা, কিন্তু অসুস্থতার মধ্যে পড়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। চোখ রিলেটেড প্রবলেম, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম, গাঁটে গাঁটে যন্ত্রণা রিলেটেড প্রবলেম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পেট রিলেটেড প্রবলেম, হজম শক্তি রিলেটেড প্রবলেম, মল মূত্র দ্বার রিলেটেড বা মূত্র রিলেটেড, পটি রিলেটেড প্রবলেম, কোষ্ঠকাঠিন্যতার জায়গা, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া কিন্তু ভীষণ প্রয়োজন। 1 2 3 4 5 6
7 নাম্বার ঘরটা অতীব উচ্চস্থ হয়ে রয়েছে, কেননা শুক্র উচ্চস্থ অবস্থায় 7 নাম্বার ঘরে বিরাজ করছে 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে। তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটা কিন্তু শুক্র মানে কিন্তু কি জৈবিক সুখ, শুক্র মানে কি লাক্সারিয়াস লাইফ লিড করা। আমি বোধহয় পূর্বেই বললাম, লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে আমরা যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। সুতরাং মীন রাশির জাতক জাতিকা যারা বিজনেস ক্ষেত্রে তোমরা অড সিচুয়েশনের মধ্যে রয়েছে, তারা কিন্তু ওভারকাম করবে। এই আজকের দিন থেকে 16 তারিখের মধ্যেই ওভারকামের রাস্তাটা অন্তত বেরিয়ে আসবে, এটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। লাভের মুখ দেখবে এবং কাস্টমার বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যদিও বিপুল পরিমাণে শত্রুতা বৃদ্ধির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আমি শুধু একটা কথাই বলবো, নতুন করে টাকা ইনভেস্ট করো না, মানে ঋণ নিও না, ক্যাপিটাল ইনভেস্ট করো না, বিজনেসটাকে এক্সটেন্ড করো না এই কয়েকটা দিন, নতুন প্রোডাক্ট লঞ্চ করো না, যেমন চলছে সেরকম চলতে দাও। এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ভাইটাল সময় তোমাদের জীবনে। এই সপ্তাহটা কেমন, যদি 8 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 7 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হয়ে যাচ্ছে, আমি পূর্বেই যেটা বললাম, যে আমাদের যে নৈতিকতা, আমাদের যে সিদ্ধান্ত গ্রহণের জায়গা এবং আমাদের যে মানে বৈধতার জায়গা, এটাকে কিন্তু শনি রিপ্রেজেন্ট করে। শনির রিফ্লেকশন কিন্তু এই শুক্রের ঘরে এই আমি পড়ছে এবং ফিজিক্যালি শুক্রকে শনি হিট করছে, যা কিন্তু 8 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ। তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমার কিন্তু আমি হঠাৎ করে দেখা যাচ্ছে আরো পাওয়ার আশায়, আরো প্রাপ্তির নেশায় এবং ফাটকা রিলেটেড জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমি এমন কোন ভুল ডিসিশন গ্রহণ করলাম, সবাই বলছে ভুল ভুল, আমি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে দেখছি এটাই ঠিক। কেননা 8 নাম্বার ঘর মানে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। এই 10 থেকে 16 তারিখের মধ্যে কিন্তু শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি বুঝতে পারলাম না, কিন্তু লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার ধীরে 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 আমার যে অড সিচুয়েশনে আমাকে নিয়ে চলে যাবার জায়গা, জৈবিক চাহিদা বা জৈবিক প্রাপ্তির জায়গায় কিন্তু ডিক্রিজ করে দেওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য শনি এবং শুক্রের একত্রীকরণ মানে আমার যে কোনো জৈবিক চাহিদা বা অড সিচুয়েশন থেকে ওভারকাম করার জন্য আমি যেন কর্মকে, স্ট্রাগলকে, লড়াইকে, ফাইটকে আমি বিশ্বাস করি এবং যে কোনো মানে অবস্ট্রাক্টকে ওভারকাম করার প্রবণতা যেন আমার মধ্যে থাকে। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে নাও থাকতে পারে, জৈবিক চাহিদা বা আরো সুখের আশায় আমি কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারি। যদিও ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমি দেখেছি সেটা 10 তারিখ থেকে 16 তারিখের মধ্যে নয়, কিন্তু পরবর্তীকালে মীন রাশির নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন যদি খুব ভালো মতন 9th হাউসকে লক্ষ্য করা যায়, পজিটিভ হয়ে রয়েছে। আগেই যেটা বললাম, ফাটকার জায়গা এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সংযোগের জায়গা পজিটিভ হয়ে রয়েছে। পিতৃপ্রভাব, পালনকর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শক এবং জনকের ইনফ্লুয়েন্স অত্যন্ত পজিটিভ। সুতরাং তাদের সাথে কোরিয়াল রিলেশন করা বাধ্যতামূলক, তাদের সাথে কোনো রকমের আর্গুমেন্টে যেন জড়িয়ে না পড়ি। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রবল সফলতা শুধুমাত্র ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা দেখা যাচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসায় জড়িয়ে গিয়ে ওখান থেকে আঘাত পেয়ে দেখা গেল আমার একদম জেনুইন সফলতার যে সময়টা, সেই সময়টাকে আমি নষ্ট করে ফেললাম ঘরের মধ্যে একা একা বসে কেঁদে কেঁদে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। মঙ্গল শুক্রের রিফ্লেকশন বুধকে হিট করার জন্যও কিন্তু ধর্মকে নেগেটিভ অর্থে ব্যবহার আমি করতে পারি, এইটা যেন কখনো না করি। আমি আবার বলছি, গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস। ঈশ্বরকে তো বিশ্বাস করব, ঈশ্বরের কাছে তো যাব, ঈশ্বরের কাছে গিয়ে নিজেকে কনসেন্ট্রেট করব, নতুন ভাবে আমার মধ্যে এনার্জিকে আমি কিন্তু মানে পূরণ করব, এনার্জি দিয়ে শরীরটাকে পূরণ করব, বুস্ট আপ হব। কিন্তু যখন আমি কুসংস্কারে আচ্ছন্ন হয়ে
যখন আমি ভিক্ষা করতে ঈশ্বরের কাছে যাচ্ছি, তখন কিন্তু কুসংস্কারকে রিপ্রেজেন্ট করছি আমি। তখন কিন্তু ধর্মের নামে কুসংস্কারকে তুলে ধরা আমার মনোবৃত্তির মধ্যে চলে আসছে, সেটা কিন্তু একদম ঠিক নয়। আমার নিজের জীবনের ক্ষেত্রেও ঠিক নয়, ঈশ্বর তত্ত্বকে প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু ঠিক নয়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশন বলা হয়। তাহলে 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধাদিত্য রাজযোগের আন্ডারে চলে গেছে। সুতরাং 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনেক অপরচুনিটি আসার জায়গা, স্যাটিসফাই হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যদি আমি ভুল না করে বসি। অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউসকে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 11th হাউস রিফ্লেক্ট করছে কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে, এবং 11th হাউসের অধিপতি গ্রহই কিন্তু 1 নম্বর ঘরে বসে আছে উচ্চস্থ হয়ে। তাহলে শনি যখন কর্মফলে পাওয়ারফুল হয়ে যায়, তখন আমি 30% কর্ম করছি, 60% রেজাল্ট পাবো না। তবে গ্যারেন্টি দিয়ে বলা যায় 30% আমি যদি কর্ম করি, তাহলে 29% অন্তত বা 30% আমি কিন্তু কর্মফল পাবোই পাবো। যে কর্মটা করব তার রিফ্লেকশনই কর্মফলটা আমি পুরোটা পাবো। আমরা সাধারণত কিন্তু দেখি আমি যে কর্মটা করছি সেই কর্মের কর্মফলটা আমি পাই না, এক্ষেত্রে কিন্তু পাবোই পাবো। তাই কর্মটা কি করছি তার উপর নির্ভর করছে আমি কি ধরনের কর্মফল পাচ্ছি, সেইটা ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তেমন আবার যদি খুব ভালো মতন দেখা যায়, বন্ধুত্বের জায়গাটা তো পজিটিভ রয়েছে, কিন্তু কে বন্ধু এইটাকে জানা ভীষণ প্রয়োজন। চন্দ্রকেতু রিফ্লেকশন ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটায় গলদ হয়ে যায়। কেমন সফলতাকে ত্বরান্বিত করার রাস্তা নির্বাচন করতে পারবো, আমি এমন ভাবে সফল হচ্ছি, সফলতাকে ত্বরান্বিত করতে পারবো পরবর্তী সময়, 10 তারিখ থেকে 16 তারিখের মধ্যে নয়, পরবর্তী সময়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 12 নম্বর ঘরে রাহুর সিচুয়েশন এবং উচ্চস্থ শনির রিফ্লেকশন কি করছে, এবং রাহু তো অনেক ডিগ্রিগত ভাবে নিচস্থ হয়ে রয়েছে, শনি উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে যদি থাকি, কর্মের সূত্রে, পড়াশোনার সূত্রে, বৈবাহিক সূত্রে, বিজনেসের সূত্রে, যে কোনো, সেটা কিন্তু অনেক পজিটিভ আকার নেবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কথা, আমি যদি বিদেশি ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকি, বিদেশের সাথে যদি কানেকশন থাকে, সেটাও পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর 12 নম্বর ঘরের রাহুর রিফ্লেকশন আমার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনকে যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলেও কিন্তু আমি সফল হতে পারবো। আশা করি আমি আপনাদেরকে ডিটেলসে প্রেডিকশনের মধ্যে দিয়ে বোঝাতে পারলাম। এই আজকের দিন থেকে 16 তারিখ পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের 9টি কি কি প্রভাব তাদের জীবনে আসতে চলেছে, যেই প্রভাবগুলো পজিটিভ প্রভাব রয়েছে, নেগেটিভ প্রভাব রয়েছে, নেগেটিভ প্রভাবগুলোর রেকটিফিকেশন জীবনকে সফল করে তুলবে, জয়লাভ করতে সাহায্য করবে। আজকের মতন এইটুকুই। নমস্কার।